ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। এই জীবনে একা 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 আর ভালো লাগে না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। যদি কভু শেষ নাহি হবে এ মনের যত কথা তবে বলা হবে। এই রাতে যদি কভু শেষ নাহি হবে এ মনের যত কথা তবে বলা হবে। এত মধুর স্মৃতি এত কথা মনে আছে, যত কথা নাহি নীরবতা। আরো বহু কথা আছে বলা যাবে না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। এত কথা মনে আছে কহিব কেমনে, মনেতে লুকানো তুমি রেখেছি যতনে। কেমনে বুঝাবো আমি, বুঝিবে কেমনে, কেমনে বুঝাবো আমি, বুঝিবে কেমনে। বোঝো নাকি তা আমি জানি না। এত কথা মনে আছে কহিব কেমনে, মনেতে লুকানো তুমি রেখেছি যতনে। এত কথা মনে আছে কহিব কেমনে, মনেতে লুকানো তুমি রেখেছি যতনে। কেমনে বুঝাবো আমি, বুঝিবে কেমনে, কেমনে বুঝাবো আমি, বুঝিবে কেমনে। বোঝো নাকি তা আমি জানি না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। পথে চলেছি বহু আগে থেকে, স্বপ্নে বুনেছি চাল রাতে জেগে জেগে। দূর পথে চলেছি বহু আগে থেকে, স্বপ্নে বুনেছি চাল রাতে জেগে জেগে। এত এত গীতে এত সুরমালা পেয়েছি, যত সুখ ততখানি জ্বালা। আর জানি না আমি, কিছু জানি না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। এই জীবনে একা 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 আর ভালো লাগে না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না।
সময়ের হিসাবে ভুল বাংলা উপন্যাস। প্রকাশক ক্যারিয়ার ডিজাইন ইন্টারন্যাশনাল। লেখক আমি আব্দুল কাদরি। প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 2016 ইংরেজি, ফাল্গুন 1422। পুনঃমুদ্রণ ফেব্রুয়ারি 2017 ইংরেজি। কপিরাইট লেখক আমি। পরিবেশক জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা। প্রচ্ছদ পরিকল্পনা লেখক। প্রচ্ছদ চিত্রায়ন এবং অলঙ্করণ ইকবাল হোসেন এবং মোহাম্মদ আরিফুজ্জামান। ছবি উইকিপিডিয়া এবং উইকিপিডিয়া কমন্স। সার্বিক ব্যবস্থাপনা, কম্পোজ ও মুদ্রণ জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা। মূল্য 180 টাকা, US ডলার্স 10, অস্ট্রেলিয়ান ডলার্স 12। ভূমিকা ক্রিকেট এবং সঙ্গীতের প্রতি আমার তীব্র আকর্ষণ অনেক দিনের। সে আকর্ষণ থেকে ধীরে ধীরে তৈরি হয়েছে একটি সিনেমার কাহিনী। এই মুহূর্তে সিনেমা তৈরি করার সময় এবং অথবা সুযোগ আমার নেই, তবে একটি উপন্যাস লেখার উপায় আমার আছে। যারা বই পড়তে ভালোবাসেন তারা বলবেন এটি একটি উপন্যাস, কিন্তু লেখক হিসেবে আমি একে উপন্যাস বলবো না। আমি বলবো এটি একটি বাংলাদেশি সিনেমার কাহিনী, অথবা সিনেমার জন্য উপযুক্ত একটি কাহিনী। আরেকটি কথা, ইচ্ছা করেই আমি ঢাকা থেকে অনেক দূরে সরে গিয়েছি। আজকের বাংলাদেশে প্রায় সবকিছুই খুব বেশি ঢাকা কেন্দ্রিক। কাহিনীর প্রেক্ষাপট হিসাবে আমি বেছে নিয়েছি আরেকটি শহর, রংপুর। ঢাকা থেকে দূরে সরে গেলাম কেন, আর রংপুরই বা বেছে নিলাম কেন? এ দুটি প্রশ্নের উত্তর আরেকদিন দিব। আপনাদের প্রতি আমার শুধু একটি অনুরোধ, যখন এই বইটি পড়বেন কল্পনা করবেন বড় পর্দায় একটি সিনেমা দেখছেন, তাহলে এই কাহিনীটি সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন। লেখকের কল্পনার দৃষ্টিতে প্রধান কয়েকটি চরিত্র। কাহিনী যখন শুরু হয়। ইমতি, বয়স 19, উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, চোখের রং কালো। দেখতে অনেকটা সাধারণ, তারপরেও কেন যেন চোখে পড়ে। তার চুলটা খুব সুন্দর। নিয়মিত শরীর চর্চার মাধ্যমে সে গড়ে তুলেছে চমৎকার ফিগার। শিলা, বয়স 21, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চোখের রং নীল, খুব সিম্পল, বেশি সাজতে পছন্দ করে না। দীর্ঘ কালো চুল, মিষ্টি চেহারা। সেকান্দার চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে। সেকান্দার চৌধুরী, বয়স 56, মাঝারি উচ্চতা, একটু মোটা ধাঁচের, কাঁচা পাকা গোঁফ আছে। তাকে দেখলেই মনে হয় অত্যন্ত ধনী ব্যক্তি। চেহারায় সবসময় যেন গাম্ভীর্য এবং একটি দুশ্চিন্তার ছাপ। তিনি ধূমপান করেন এবং দামি পোশাক পরেন। সাব্বির, বয়স 24, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। যেহেতু সে হালকা পাতলা ধরনের, তাই তাকে আরেকটু লম্বা লাগে। একটু চঞ্চল প্রকৃতির, সব সময় হাসি খুশি। জাহানারা বেগম, বয়স 50, সেকান্দার চৌধুরী সাহেবের স্ত্রী। হাসি খুশি মহিলা, অত্যন্ত বুদ্ধিমতী, ধর্মকর্মের ব্যাপারে সবসময় সচেতন। এই কাহিনী এবং এর প্রতিটি চরিত্র সম্পূর্ণ কাল্পনিক।
এতক্ষণ আমি যে লেখাগুলো পড়েছিলাম সরাসরি উপন্যাস থেকে পড়েছিলাম। এখন যে কথাগুলো আমি বলছি এটা আজকে বলছি। আজকে 29শে মে 2020 সাল। অত্যাধুনিক। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি 29শে মে 2020 সাল। এখন বই দেখে দেখে আমি পড়ছি না, জাস্ট আমি নিজেই কথা বলছি। আমি একটাই মাত্র উপন্যাস লিখেছি, সেটা হলো এই সময়ের হিসাবে ভুল। এটা লিখেছি যে ভবিষ্যতে কোনো দিন আমি এটা নিয়ে একটা সিনেমা বানাবো। জানি না আমার সেই স্বপ্নটা কোনোদিন পরিপূর্ণ হবে কিনা, তাই এখনই যতটুকু পারি ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, আমার লেমন ট্রি চ্যানেলের মাধ্যমে এটাকে যতটুকু পারছি প্রকাশ করে দিচ্ছি একটি অডিও বুক হিসাবে। এটাকে একটা অডিও বুকও বলতে পারেন, আবার একটা ডকুমেন্টারিও বলতে পারেন, আবার একটা রেকর্ডও বলতে পারেন, যেখানে লেখক তার নিজের বই, একটি উপন্যাস নিজেই পড়েছেন বা ন্যারেশন দিয়েছেন। এটাকে আজকালকার আধুনিক ভাষায় বলে ন্যারেশন। দুঃখজনক হলে কথাটা সত্যি যে আজকাল মানুষ খুব একটা উপন্যাস পড়ে না। আগে প্রচুর পড়তো, আমিও পড়তাম, প্রচুর উপন্যাস পড়তাম। নিমাই ভট্টাচার্যের একটা উপন্যাস আছে, আপনারা অনেকেই হয়তো পড়েছেন, মেম সাহেব। এই মেম সাহেব আমি মনে হয় 22-23 বার পড়েছি, অথচ এখন আমার 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়ারও সময় নাই, এত ব্যস্ত। এই করোনা ভাইরাসের সময় যেখানে মানুষ গৃহবন্দী, তখনও আমি প্রচন্ড ব্যস্ত। আমার ব্যস্ততা কখনোই যেন শেষ হয় না। তো আজকাল আমি না, আপনারা সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত। অনেকে ফোন করলে ফোনও ধরে না, অনেকে সর্বক্ষণ টেলিভিশন দেখছে বা ফেসবুকের সামনে বসে আছে, অথবা ইউটিউবের সামনে বসে আছে, অথবা জাস্ট রিল্যাক্স করছে, অথবা বারিন্দায় বসে আছে। ব্যস্ত। কাজ নিয়ে যে ব্যস্ত তা না, নিজের লেখাপড়া নিয়ে ব্যস্ত অথবা বিনোদন নিয়ে ব্যস্ত, কোনো না কোনোভাবে মানুষ খুবই ব্যস্ত। যে কথা বলছিলাম, মানুষ আজকাল খুব একটা উপন্যাস পড়ে না, তাই আমি ভাবলাম যে এটাকে এই মুহূর্তে ইউটিউবে দিয়ে দিই, দেখি কি হয়। এটা একটা এক্সপেরিমেন্ট, এটা আমার একটা শখ বলতে পারেন, বা এক্সপেরিমেন্ট, যাই বলেন। আশা করি এই উপন্যাসটা আপনাদের ভালো লাগবে। এই ছিল প্রথম পর্ব। এখানেই শেষ করলাম। ধন্যবাদ। Thank you. শুধুই দুজনে কথা শেষ হবে না, বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না। শুধুই দুজনে কথা শেষ হবে না, এই জীবনে একা 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 আর ভালো লাগে না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না।
যত কথা নাহি নীরবতা, আর বহু কথা আছে বলা যাবে না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। এত কথা মনে আছে, কহিব কেমনে, মনেতে লুকানো তুমি রেখেছি যতনে। কেমনে বোঝাবো আমি, বুঝিবে কেমনে, কেমনে বোঝাবো আমি, বুঝিবে কেমনে। বোঝো নাকি তা আমি জানি না। এত কথা মনে আছে কহিব কেমনে, মনেতে লুকানো তুমি রেখেছি যতনে। এত কথা মনে আছে কহিব কেমনে, মনেতে লুকানো তুমি রেখেছি যতনে। কেমনে বোঝাবো আমি, বুঝিবে কেমনে, কেমনে বোঝাবো আমি, বুঝিবে কেমনে। বোঝো নাকি তা আমি জানি না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। দূর পথে চলেছি বহু আগে থেকে, স্বপ্নে বুনেছি জাল রাতি জেগে জেগে। দূর পথে চলেছি বহু আগে থেকে, স্বপ্নে বুনেছি জাল রাতি জেগে জেগে। এত এত গীতি, এত সুরমালা, পেয়েছি যত সুখ তত খানি জ্বালা। আর জানি না আমি কিছু জানি না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। এই জীবনে একা 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 আর ভালো লাগে না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। সময়ের হিসাবে ভুল, মূল উপন্যাস। ইমতি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, ভাবছে অনেক কথা। আজকে মনটা তার কিছুটা এলোমেলো, উদাসীন। না, শেষ পর্যন্ত ক্রিকেট খেলা তাকে ছেড়েই দিতে হবে। চাচা দিনে দিনে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ছেন এবং সে নিজে দিনে দিনে নতুন নতুন বিজনেস টেকনিক শিখছে। এখন চাচা তাকে নতুন নতুন কাজ দিচ্ছেন। ইদানিং যেন কাজগুলো একটু বেশি বেশি করেই ইমতিকে বুঝিয়ে দিচ্ছেন তিনি। চাচা ভাতিজার সম্পর্ক অত্যন্ত চমৎকার। ইমতির সৌভাগ্য রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিজনেস ম্যাগনেট জনাব সেকান্দার আলী চৌধুরী তার চাচা এবং বিজনেস কোচ। অতি সম্প্রতি সানলিড গ্রুপের নতুন প্রতিষ্ঠান সানলিড আমব্রেলা লিমিটেডে সেকান্দার সাহেব ইমতিকে শতকরা 5 ভাগ শেয়ার হোল্ডিং সহ
একজন ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। যা চাই তা পাই না, যা পাই তা ভুল করে চাই। কথাটা কে যেন বলেছিলেন? ইমতি মনের দুঃখে নিজে নিজে মৃদু হাসল। বড় বড় মনীষীরা সত্যি সত্যি বিজ্ঞ, অত্যন্ত বিজ্ঞ। কিভাবে তারা এত বিজ্ঞ হয়? নিশ্চয়ই অভিজ্ঞতা থেকে সৃষ্টি হয় তাদের বিশেষ জ্ঞানের পরিধি। সাধারণ মানুষ তো কখনো বলতে পারবে না, যা চাই তা পাই না, যা পাই তা ভুল করে চাই। অপূর্ব, সত্যি অপূর্ব একটি উক্তি, অতুলনীয় সৃষ্টি। সিম্পল বাট ভেরি পাওয়ারফুল স্টেটমেন্ট। আজ তার ভবিষ্যৎ কর্মজীবন ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে ইমতির কাছে। ক্রিকেটার ইমতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আর গড়ে উঠছে উদীয়মান তরুণ ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ চৌধুরী। জীবনের সাফল্য অর্জনের জন্য কি প্রয়োজন? মেধা, নাকি কর্মপ্রচেষ্টা, নাকি কঠিন পরিশ্রম? একজন স্টার ক্রিকেটার হবার জন্য যা যা প্রয়োজন ইমতির সবই ছিল। ছিল মেধা, কর্মপ্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম। তার উপর ইমতি করেছিল প্রচুর লেখাপড়া এবং গবেষণা। আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ে এমন কোনো খেলা অথবা ভিডিও নেই যা সে দেখেনি। গবেষণা? ক্রিকেট আবার গবেষণা হয় কিভাবে? ইমতির কাছে ক্রিকেট শুধুমাত্র একটি খেলাই নয়, গবেষণার বিষয় বটে। পৃথিবীর সব ক্রিকেট প্লেয়িং নেশনগুলোতে টপ 100 ব্যাটসম্যান এবং টপ 100 বোলারের নাম এবং পরিসংখ্যান তার মুখস্থ। কম্পিউটারের সামনে 1-2 ঘন্টা না বসলে রাতে ঘুম আসবে না ইমতির। শয়নে, স্বপনে, জাগরণে তার ক্রিকেট। এক বিশেষ ধরনের ক্রিকেট খেলোয়াড় এবং ক্রিকেট প্রেমী ইমতি। প্রথমে ইমতি সবার চোখে পড়ে যায় মাত্র 14 বছর বয়সে। তখন সে রংপুর ক্যাডেট কলেজে ক্লাস 8-এর ছাত্র। ক্লাস 8 বনাম ক্লাস 9 ম্যাচ, শীতের এক সুন্দর সকালে। প্রকৃতপক্ষে ইমতিয়াজ আহমেদ চৌধুরী হলেও সে সবার কাছে পরিচিত ছিল ইমতিয়াজ আহমেদ নামে। কেউ নাম জিজ্ঞেস করলেই সে উত্তর দিত ইমতিয়াজ আহমেদ। প্রথম দিন ভূগোল ক্লাসে জসিমউদ্দিন আহমেদ স্যার বেশ খুশি হয়েছিলেন। স্মার্ট বয়, আমার নামের সাথে তোমার নামের মিল আছে, কিন্তু এ কি, রেজিস্টারে যে তোমার নাম লেখা আছে ইমতিয়াজ আহমেদ চৌধুরী, তুমি চৌধুরী নামটা বলছো না কেন? স্যার, নামটা একটু শর্ট করেছি। ও, আই সি, কিন্তু ইমতিয়াজ চৌধুরী হিসেবে তো পরিচিত হতে পারতে। স্যার, প্ল্যান আছে ভবিষ্যতে ইমতিয়াজ আহমেদ হিসেবে পরিচিত হব। সম্পূর্ণ নামটা খুব বড়, এই ছোট নামটাই ভালো লাগে। তাছাড়া সম্পূর্ণ নামটা শুনলে একটু সিনিয়র সিনিয়র মনে হয়। নাইস প্ল্যান, মৃদু হাসলেন জসিমউদ্দিন স্যার। বললেন, ইটস আ গুড এক্সাম্পল অফ ব্র্যান্ডিং। জি স্যার। কিছু না, তুমি বুঝবে না, এখন বুঝবে না, আরো বড় হলে বুঝবে। কি বুঝবো স্যার? দ্য পাওয়ার অফ ব্র্যান্ডিং। যাক, এখন অন্য প্রসঙ্গে আসি। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো আগ্নেয়গিরি হয় কেন? লেট আস ডিসকাস অ্যাবাউট ভলক্যানো। 2005 সালের 14ই ডিসেম্বর, স্বচ্ছ সুন্দর আবহাওয়া। এমন একটি দিন যাকে দেখে মনে পড়ে দুটি শব্দ, সোনালী দিন। স্থান রংপুর ক্যাডেট কলেজ। ক্লাস 8 বনাম ক্লাস 9 ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ। ব্যাটসম্যান নম্বর 3 ইমতিয়াজ আহমেদ আবির্ভূত হলো একজন চমকপ্রদ ব্যাটসম্যান হিসেবে। 30 ওভার ম্যাচ। প্রায় খেলার শেষ পর্যন্ত ব্যাটিং করলো ইমতি। যেমন তার স্টাইল তেমন তার পারদর্শিতা। সম্পূর্ণ কলেজের অর্ধেকেরও বেশি ছাত্র এবং শিক্ষকবৃন্দ উপভোগ করলো সেই খেলা। তখন থেকেই ইমতি তার গ্রুপের কাছে একজন উদীয়মান ক্রিকেট তারকা, আর কলেজে হয়ে গেল বিখ্যাত ওই একদিনেই। ইমতি কে? ইমতি কে? হু ইজ ইমতি? হু ইজ ইমতি অফ ক্লাস 8? ক্রিকেট প্লেয়ার ইমতি কে? রংপুর ভিক্টোরিয়া ক্লাবের পক্ষে জাগরণী ক্লাবের বিরুদ্ধে ইমতির হাফ সেঞ্চুরিটি ছিল যেন এক সাইক্লোন। 87 রানের ওই ইনিংসের মাধ্যমে রংপুরের ক্রিকেটকে প্রেমীদের মুগ্ধ করেছিল 16 বছর বয়সী উদীয়মান খেলোয়াড় ইমতি।
তখন সে মাত্র ক্লাস 10-এ উঠেছে। শীতের ছুটিতে রংপুর লিগে একটু খেলছিল। রংপুরের ক্রিকেট দর্শকবৃন্দ আজও মনে রেখেছে সেই ফাইটিং নট আউট, যা জনপ্রিয় ভিক্টোরিয়া ক্লাবকে পৌঁছে দিয়েছিল সেমিফাইনালে। ওই অপরাজিত 87-তে ছিল দর্শনীয় 4টি ছক্কা এবং 6টি চারের মার। ওই খেলা চলাকালীন সময়ে গ্যালারিতে একজন দর্শক তার পাশের একজন বয়োজ্যেষ্ঠ দর্শককে জিজ্ঞেস করলেন, মজনু চাচা, আপনি তো একজন ক্রিকেট বিশেষজ্ঞ, এই ছেলের ব্যাটিং সম্বন্ধে আপনার মন্তব্য কি? প্রশ্ন শেষ হতে না হতেই আরো কয়েকজন দর্শক ওই মজনু চাচার দিকে দৃষ্টি দিল। এই ছেলে আমাদের ভবিষ্যৎ আরশাদ আরেফিন অথবা রাসেল হাসান বলতে পারো। বলেন কি চাচা, তার মানে ভবিষ্যতে বাংলাদেশ টিম, ন্যাশনাল টিম? লিখে রাখো তোমাদের ডায়েরিতে অথবা কম্পিউটারে। 28শে মার্চ 2007 সেকান্দার আলী চৌধুরী সাহেব একটা দামি বিদেশি সিগার ফুঁকছিলেন। মাত্র মর্নিং ওয়াক শেষ করে তিনি ঘরে ফিরে এসেছেন। ঘুম থেকে উঠে তার প্রথম কাজ হলো ঘড়ি ধরে 40 মিনিট মর্নিং ওয়াক করা। এ সময় রংপুর শহরের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তার দৈনিক দেখা হয়। কেউ সরকারি কর্মকর্তা, কেউ কেউ বড় বড় ব্যবসায়ী। শহরের ডিসি সাহেবের সঙ্গেও দেখা হয়। আরও দেখা হয় রংপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সাথে। আজকে সিগার টান দিতে দিতে সেকান্দার সাহেবের মনে পড়ে যাচ্ছিল রংপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব রুস্তম আলীর মন্তব্য। সেকান্দার সাহেব, আপনার ঘরে একজন ভবিষ্যৎ সুপারস্টার বাস করে, সে খবর আপনি রাখেন? আমার ঘরে সুপারস্টার? বলেন কি, কি ধরনের সুপারস্টার? হ্যাঁ, আপনার বড় ভাইয়ের ছেলে ইমতিয়াজ আহমেদ। আপনার ভাতিজা নয়? ভাতিজা না? হ্যাঁ হ্যাঁ, কি করেছে ও? হি ইজ অ্যান এক্সাইটিং ব্যাটসম্যান, ডু ইউ নো দ্যাট? ইজ দ্যাট রাইট? সেকান্দার সাহেব গম্ভীরভাবে প্রশ্ন করেন। অবশ্যই, প্লেয়ার দেখতে দেখতে বড় হলাম ভাই। বাংলাদেশ টিমে খেলেছে এরকম 15-20টা প্লেয়ারকে চোখের সামনে বড় হতে দেখেছি। এখন ফলো করছি আমাদেরই রংপুরের ইমতিয়াজ আহমেদকে। হি ডিজার্ভস আ লট অফ অ্যাটেনশন। আন্ডার 19 তো ও, তাই না? জি না, সম্প্রতি 19 ক্রস করেছে। বাট ইজ হি দ্যাট গুড? ও ইয়েস। আচ্ছা, ভালো ক্রিকেট খেলে জানতাম, তবে এতটা ভালো জানতাম না। সেকান্দার সাহেবকে দেখে মনে হলো হঠাৎ যেন গভীর চিন্তায় মগ্ন তিনি। তাড়াতাড়ি করে পকেটে হাত দিলেন তিনি। মনে হলো কি যেন খুঁজছেন, কিন্তু পেলেন না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। সময়ের হিসাবে ভুল, তৃতীয় পর্ব। সিগারটা শেষ করা মাত্রই এক কাপ গরম চা এসে হাজির হলো। ঘরে 4 জন কাজের লোক, তার মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা এবং একটা ছোট্ট মেয়ে। চায়ের সাথে টেবিলে রাখা হলো 2টি মোবাইল ফোন এবং শহরের সবচাইতে জনপ্রিয় পত্রিকা সুপ্রভাত রংপুর। এ সময় সেকান্দার সাহেব একসাথে 3টি কাজ করেন: সংবাদ পাঠ, চা পান এবং মোবাইল ফোনে 2-3টা ইম্পর্ট্যান্ট কল করা। মাঝে মাঝে ডায়েরি চেয়ে নিয়ে ডেইলি প্ল্যানিংটাও করে নেন তিনি। এই সময় তার সেবা করে বয়োজ্যেষ্ঠ কাজের লোক মবিন। এই মবিনের চোখের সামনে দিয়েই গড়ে উঠেছে স্বনামধন্য কোটিপতি সেকান্দার আলী চৌধুরী।
মুবিন, তুই তো শুনেছি মাঝে মাঝে খেলা দেখতে যাস, ঠিক কিনা? মুবিন তার হুজুরের এই প্রশ্ন শুনে অত্যন্ত বিস্মিত হলো। সারা মাসে সেকান্দার সাহেব তার সাথে মাত্র 10-12টা কথা বলেন। গুরু গম্ভীর সেকান্দার সাহেব যদিও কথা বলেন, তা হলো, যা ডায়েরিটা নিয়ে আয়, অথবা চাটা মাইক্রোওয়েভে দিয়ে আরেকটু গরম করে নিয়ে আয়, এ ধরনের কিছু কথা অথবা নির্দেশ। আজকে হঠাৎ খেলার কথা। মুবিন একটু ভয় পেল। প্রয়োজনের সময় হুজুর তাকে পায়নি এমন কিছু? না না, হুজুর তাকে বকাঝকা করবে তা সে কল্পনাও করতে পারে না। তাহলে তাহলে সূর্য আজকে কোন দিকে উদিত হলো? মুবিন মৃদু স্বরে উত্তর দিল, হুজুর, মাঝে মাঝে যখন কাজ একটু হালকা থাকে তখন ক্রিকেট খেলা দেখি। টিভিতে নাকি মাঠে গিয়ে? হুজুর, 2 জায়গায় খেলা দেখি। রংপুর লিগে ক্রিকেট খেলা দেখিস? জি হুজুর। শুনলাম ইমতি নাকি ক্রিকেট খেলে। এই প্রশ্নটা শুনে মোটা এবং টাক মাথার মুবিন আনন্দে এবং উত্তেজনায় নড়ে চড়ে উঠল। এ দৃশ্য সেকান্দার সাহেব কোনোদিনও দেখেননি। অনেকটা কষ্টে তিনি তার মুচকি হাসি সামলে নিলেন। সেকান্দার সাহেবের হাসি মুখ মুবিনের দৃষ্টি এড়ায়নি। গুরু গম্ভীর সেকান্দার সাহেবের এই রূপ দেখে সে অত্যন্ত খুশি হয়ে উঠল। সে বলল, হুজুর, সত্যি কথা বলি, উনি রংপুর জেলার শ্রেষ্ঠ খেলোয়াড়। ঠিক বলছিস? হুজুর, কসম খেয়ে বলতে পারি। মৃদু হেসে, থাক থাক, কসম খেতে হবে না। মুবিন আজ আনন্দে বিগলিত। তার প্রিয় খেলোয়াড় আজ একটা বিরাট বড় আলোচনায় এসেছে এবং তারই মাধ্যমে। এই বৃদ্ধ বয়সে তার জীবনে একটি বিরাট মধুর স্মৃতি তৈরি হলো, কারণ সে জানে তার ছোট বাবু কত বড় মাপের ক্রিকেট খেলোয়াড়। হুজুর, যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলতাম। বল, কি বলবি? হুজুর, একবার ছোট বাবুর খেলা দেখে নেন। কতদিন আর ক্রিকেট খেলতে পারবে বলা তো যায় না। কেন? উনি আজকাল অফিসের কাজে খুব বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে দেখি। তাই নাকি? মুবিনের চোখ দুটো এবার যেন একটু ছলছল করে উঠল। ছোট বাবু আজকাল প্র্যাকটিস করার সময় পান না। আমি বুঝতে পারি তার সময় দিনে দিনে কমে আসছে। বারবার ঢাকা যাচ্ছে উনি। কোথায় রংপুর লিগ আর কোথায় রংপুর লিগের ক্রিকেট আর কোথায় ঢাকা। ঠিকই বলেছিস। ঢাকা না গিয়ে উপায় আছে? কোম্পানির ডিরেক্টর, তাছাড়া ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হবে না? সেকান্দার সাহেব অফিসে ঢুকলেন ঠিকই, কিন্তু তার চেয়ারে বসলেন না। সোজা চলে গেলেন দামি কাঁচের জানালার দিকে। ঢাকা শহরের এক প্রান্ত এবং দিগন্ত দেখা যাচ্ছে 16 তলা উচ্চতা থেকে। চমৎকার দৃশ্য। সবসময় তিনি এই দৃশ্য উপভোগ করেন, কিন্তু আজকে তিনি খানিকটা অন্যমনস্ক এবং অস্থির। ইমতিকে নিয়ে তার যে পরিকল্পনা, তা যেন ঠিক খাপে খাপে মিলছে না। তিনি ভাবছেন সানলিট গ্রুপের ভবিষ্যৎ নিয়ে, আর ইমতি ভাবছে ক্রিকেট নিয়ে। ইচ্ছা করলেই কিন্তু তিনি একদিন রংপুর স্টেডিয়ামে গিয়ে ইমতির ক্রিকেট খেলা দেখতে পারেন। কথাবার্তা শুনে মনে হয় সে সত্যিই প্রতিভাবান ক্রিকেটার। কিন্তু তাতে যদি পরিস্থিতি বদলে যায়, তার নিজের পরিকল্পনায় কি তিনি বদলাতে বাধ্য হবেন? না না, সে পথে তিনি যাবেন না। আর ইমতি বা শুধু শুধু ক্রিকেট নিয়ে এত সিরিয়াস হচ্ছে কেন? শুধু শুধু সময় নষ্ট করছে কেন? যত তাড়াতাড়ি ব্যবসাটা বুঝে নিবে ততই তো তার জন্য মঙ্গল। ছেলেমেয়েরা যখন ইয়াং থাকে তখন তারা বুঝতে পারে না কোনটা তাদের জন্য ভালো, কোনটা মন্দ। দুঃখজনক, খুবই দুঃখজনক। যা হোক, এই সমস্যা নিয়ে চিন্তা করে লাভ নেই। সমস্যাটি সমাধান করতে হবে। এবার তিনি তার এক্সিকিউটিভ চেয়ারে এসে বসলেন, টেলিফোনটি উঠালেন এবং বললেন, ইমতিকে দাও। প্রায় সাথে সাথেই সংযোগ পেলেন তিনি। ইমতি, কোথায় তুমি? চাচা, আমি রংপুরে। ঢাকা আসবে কবে? পরশুদিন। এই সপ্তাহে রংপুরেই বেশি সময় কাটাচ্ছ, তাই না? চাচা, এখানে সুপার লিগ চলছে। আমাদের টিম এখন সেমিফাইনালে। ও, আই সি। জি চাচা,
গতকালের খেলায় আমার স্কোর ছিল 78, হাফ সেঞ্চুরি। জি চাচা, আপনার দোয়া। সেকান্দার সাহেবের মুখ তবু গম্ভীর। তুমি ঢাকা আসতে পারবে কবে? চাচা, আপনার দরকার কবে? যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে পরশুদিন আসি। আজকে বিকালে রওনা হলে কালকে সকালে অফিস করতে পারবে। চাচা, আগামীকাল আমাদের টিম সেমিফাইনালে খেলবে। ও, তাই নাকি? তাহলে তুমি কবে অফিস করতে পারবে? ঢাকা অফিস? হ্যাঁ হ্যাঁ, ঢাকা ঢাকা অফিস। আমি আসতে পারবো পরশুদিন দুপুরবেলা। ওকে, we will have a meeting at 3 p.m. on Wednesday. কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমার সাথে আলোচনা করতে হবে। সেকান্দার সাহেব টেবিলের উপর রাখা একটা ফরচুন ম্যাগাজিন তুলে নিলেন এবং সেদিকে মনোযোগ দিলেন। কানায় কানায় পরিপূর্ণ রংপুর স্টেডিয়াম। বোলিংয়ে ফাস্ট বোলার সোহেল মাহমুদ। সেমিফাইনাল খেলা চলছে। ব্যাটিং করছে তরুণ ক্রিকেটার ইমতিয়াজ আহমেদ। একটা স্কোয়ার কাট এবং 4 রান। অফ সাইডে অত্যন্ত স্ট্রং সে। স্কোয়ার কাটের পরপরই ওই একই অঞ্চলে একটা ছক্কা। তারপরই আবার একটা কভার ড্রাইভ এবং 4। গ্যালারিতে দর্শকরা উত্তেজিত, সবাই দাঁড়িয়ে গেছে ব্যাটিং দেখে। এবার এক দর্শক আরেক দর্শককে বলল, প্র্যাকটিস না করে এই খেলা। ঠিকমতো যদি প্র্যাকটিস করতে পারতো তাহলে ইমতি যে কি খেলতো বলা মুশকিল। বলেন কি ভাই, প্র্যাকটিস করে না? সময় কোথায়? ব্যবসায়ী মানুষ যে। ব্যবসায়ী? ইমতি একজন ব্যবসায়ী? ব্যবসায়ী না তো কি? সানলিট গ্রুপের ডিরেক্টর ইমতিয়াজ আহমেদ। বলেন কি ভাই, সত্যি বলছেন? মিথ্যা বলবো কেন? যাচাই করে দেখেন। সেকান্দার চৌধুরীর ভাতিজা এই ইমতিয়াজ আহমেদ, মানে আমাদের ইমতি। কোটিপতি সেকান্দার চৌধুরী? কোটিপতি? হাসালেন ভাই, আপনি চাইলে কয়েকশো কোটি টাকা বলতে পারেন। বলেন কি, এত টাকা? এত টাকা কোথায় দেখলেন? বড় বড় কোটিপতিরা কি বসে থাকে? তারা চেষ্টা করছেন আরেকটু কিছু। টাকার চাহিদার কি কোনো শেষ আছে? ভাই, সম্রাট শাহজাহানের কাছে প্রচুর টাকা ছিল বলেই আমরা দেখতে পেয়েছি পৃথিবীর 7ম আশ্চর্য তাজমহল। দীর্ঘশ্বাস নিলেন এই দর্শক, তারপর আবার প্রশ্ন করলেন, এত টাকা দিয়ে কি করবেন সেকান্দার চৌধুরী সাহেব? এত টাকা দেখবে কে? এত টাকা দেখবে কে? এই ইমতি। তাছাড়া ওনার নিজের এক ছেলে আছে, আমেরিকায় লেখাপড়া করছে। ইমতিকে ব্যবসার ট্রেনিং দিচ্ছেন স্বয়ং তার চাচা সেকান্দার চৌধুরী। আর ক্রিকেটের ট্রেনিং পাচ্ছে না? ভারতের কলকাতা শহরের সুবিখ্যাত অনিন্দিতা মডার্ন মিউজিক একাডেমি। অত্যন্ত ব্যয়বহুল এই একাডেমিতে আধুনিক গানের প্রশিক্ষণ দেয়া হয়। শীতের বিকালে একটা ক্লাসে আজকে শিক্ষক দেবানন্দ ভট্টাচার্য। মাত্র 12 জন ছাত্রছাত্রী ক্লাস করছে, তার মধ্যে একজন বাংলাদেশি ছাত্রী শিলা চৌধুরী। ক্লাস একেবারে শেষের দিকে, সবাই বইপত্র গোছাচ্ছে। দেবানন্দ ভট্টাচার্য বললেন, শিলা, তুমি তো জানো আমি তোমার গানের খুব ভক্ত। থ্যাংক ইউ স্যার। একটা গান শোনাও তো। কোন গানটা গাইবো স্যার? যেটা তোমার পছন্দ। মিউজিশিয়ানস, প্লিজ গেট রেডি। সুরে সুরে ভরে ওঠে গ্যালারির মতো ক্লাসরুমটি। 21 বছর বয়স্ক তরুণী শিলা আজকে বটল গ্রিন কালারের একটি শাড়ি পরে আছে। দীর্ঘ কালো চুল তার। ধীরে ধীরে হেঁটে এলো সে এবং অন্যান্য ছাত্রছাত্রীদের মুখোমুখি হলো। সুর থেমে গেল ক্ষণিকের জন্য। শিলা তাকালো মিউজিশিয়ানদের দিকে। যন্ত্রশিল্পীরা শিলার চোখের ভাষা পড়তে পারল। আবার শুরু হলো সুর লহরী। শিলা গাইল সেই চিরপরিচিত চিরনতুন গান, যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না। দেবানন্দ চৌধুরী তো বটেই, ক্লাসের প্রতিটি ছাত্রছাত্রী বিমুগ্ধ নয়নে চেয়ে রইল শিলার দিকে। এই চেহারা, এই পোশাক, এই স্টাইল এবং এই সঙ্গীত সব যেন চমৎকারভাবে মিশে আছে একটি বিন্দুতে।
সেকান্দার চৌধুরী সাহেবের রুমের সুইঙ্গিং ডোরটা হঠাৎ করে খুলে গেল। চাচা, আসতে পারি? অবশ্যই, আসো আসো, বসো। তোমাদের সেমিফাইনাল খেলা কেমন হলো? ভালো, আমরা ফাইনালে উঠেছি। লো স্কোরিং ম্যাচ ছিল। সে যা হোক, লেটস টক বিজনেস। বিজনেস? আচ্ছা ইমতি, তুমি কি জানো ভাইজান মানে তোমার বাবা কত কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছিলেন? কষ্ট করেছিলেন উনি, আর লেখাপড়া করেছিলাম আমি। মাত্র 18 বছর বয়সে বিজনেস শুরু করেছিলাম আমি। কিন্তু চাচা, আপনি তো মাস্টার ডিগ্রি। ওটা ছিল ভাইজানের ইচ্ছা। উনি চাননি আমি শুধুই ব্যবসা করি। তাই আমি লেখাপড়ার সাথে সাথে ব্যবসা চালিয়ে যাই। ফুল টাইম লেখাপড়া এবং পার্ট টাইম বিজনেস। ভাইজান আমাকে দিয়েছিলেন তার সর্বাত্মক কষ্টার্জিত টাকা, উপদেশ এবং সহযোগিতা। ওনার বিজনেস সেন্সও ছিল চমৎকার। আপনার কাছ থেকে শুনে শুনেই বাবার একটা ছবি মনের মধ্যে তৈরি হয়েছে। ভাইজানের কথা তোমার কি কিছুই মনে নেই? আমার তখন মাত্র 5 বছর বয়স। আব্বাকে ঘিরে আমার কয়েকটা মাত্র বিশেষ স্মৃতি। আমার জীবনের বেশিরভাগ স্মৃতি আপনাদেরকে নিয়ে। আমার দুর্ভাগ্য, ছোটকালে মা বাবা দুজনকেই হারিয়েছি। ইমতি, আমাদেরকে কি তুমি পর মনে করো? জি না চাচা, ঠিক তা না। আমি কিন্তু তোমাকে একেবারে ছেলের মতো মনে করি, খুবই আপন। তা আমি জানি চাচা। আমার মনে সবসময় একটাই কঠিন প্রশ্ন, এই বিশাল সানলিট গ্রুপ দেখবে কে? তুমি আর সাব্বির। সাব্বির যে কতটুকু সিরিয়াস সে ব্যাপারে আমি খুব একটা শিওর না। শিলা তো বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যাবে। তোমার উপর আমার বিশ্বাস অনেক, কনফিডেন্স অনেক। আমি জানি তুমি পারবে। কিন্তু চাচা। কিন্তু কি? ক্রিকেট? জি চাচা, ঠিক ধরেছেন আপনি। আমাদের দেশে খেলাধুলা করে কয়জন বড় হতে পারে বলতে পারো? চাচা, সবাই বলে। আরে রাখো রাখো, সবাই বলে। সবার কথা শুনে চললে সারা জীবন রিক্সা আর বাস চড়তে হবে, বুঝলে? চাচার ব্যক্তিত্ব ইমতির কাছে যেন হিমালয় পর্বত। ভিআইপি এ চাচার সাথে তর্ক করার সব ভাষা যেন হারিয়ে ফেলেছে সে। মনে মনে ইমতি ভাবল, রংপুরের ক্রিকেট প্রেমীরা যতই স্বপ্ন দেখুক না কেন, তা কোনোদিন বাস্তবায়িত হবে না। বাংলাদেশ জাতীয় দলে ইমতি একদিন ক্রিকেট খেলবে, এই স্বপ্ন শুধুই কল্পনা এবং চিরকাল একটি অপরিপূর্ণ স্বপ্নই থেকে যাবে। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। এই জীবনে একা 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 আর ভালো লাগে না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। এই রাতে যদি কভু শেষ নাহি হবে, এ মনের যত কথা তবে বলা হবে। এই রাতে
হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। এত কথা মনে আছে কহিব কেমনে, মনেতে লুকানো তুমি রেখেছি যতনে। কেমনে বুঝাবো আমি, বুঝিবে কেমনে, কেমনে বুঝাবো আমি, বুঝিবে কেমনে। বোঝো নাকি তা আমি জানি না। এত কথা মনে আছে কহিব কেমনে, মনেতে লুকানো তুমি রেখেছি যতনে। এত কথা মনে আছে কহিব কেমনে, মনেতে লুকানো তুমি রেখেছি যতনে। কেমনে বুঝাবো আমি, বুঝিবে কেমনে, কেমনে বুঝাবো আমি, বুঝিবে কেমনে। বোঝো নাকি তা আমি জানি না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। দূরে পথে চলেছি বহু আগে থেকে, স্বপ্নে বুনেছি চাল রাতে জেগে জেগে। দূরে পথে চলেছি বহু আগে থেকে, স্বপ্নে বুনেছি চাল রাতে জেগে জেগে। এত এত গীতে এত সুরমালা, পেয়েছি যত সুখ ততখানি জ্বালা। আর জানি না আমি কিছু জানি না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। এই জীবনে একা 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 আর ভালো লাগে না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। যখন আমি চলে যাব, আমার ছবিটি দেখো,
নির্জনে বসে অ্যালবামটি খুলে আমার এই ছবিটি দেখো, যখন আমি চলে যাব আমাকে মনে রেখো। নির্জনে বসে অ্যালবামটি খুলে আমার এই ছবিটি দেখো, যখন আমি চলে যাব। লা 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 লা। তখন আমি দূরে রব, দূরে যে বহু দূরে। গাইবে তখন তুমি আমার গান, যতনেতে সুরে সুরে। তখন আমি দূরে রব, দূরে যে বহু দূরে। গাইবে তখন তুমি আমার গান, যতনেতে সুরে সুরে। ভাববে তখন তুমি আমারই কথা, ক্ষণে ক্ষণে মনে মনে, ক্ষণে ক্ষণে মনে মনে। ক্ষণে ক্ষণে মনে মনে, ক্ষণে ক্ষণে মনে মনে। নির্জনে বসে ছবিটি দেখো, যখন আমি চলে যাব। নির্জনে বসে অ্যালবামটি খুলে আমার ছবিটি দেখো, ক্ষণে ক্ষণে ভেবো আমারই কথা, আমায় তুমি মনে রেখো। আমায় তুমি মনে রেখো, আমায় তুমি মনে রেখো। নির্জনে বসে অ্যালবামটি খুলে আমার ছবিটি দেখো, যখন আমি চলে যাব। লা 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 লা।
ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। এই জীবনে একা 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 আর ভালো লাগে না।
বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা শেষ হবে না। এত কথা মনে আছে কহিব কেমনে, মনিতে লুকানো তুমি রেখেছি যতনে। কেমনে বুঝাবো আমি, বুঝিবে কেমনে, কেমনে বুঝাবো আমি, বুঝিবে কেমনে। বোঝো নাকি তা আমি জানি না। এত কথা মনে আছে কহিব কেমনে, মনেতে লুকানো তুমি রেখেছি যতনে। এত কথা মনে আছে কহিব কেমনে, মনেতে লুকানো তুমি রেখেছি যতনে। কেমনে বোঝাবো আমি, বুঝিবে কেমনে, কেমনে বোঝাবো আমি, বুঝিবে কেমনে। বোঝো নাকি তা আমি জানি না। বৃষ্টিতে ভিজে হাঁটা মন্দ লাগে না, শুধুই দুজনে কথা সে। যখন আমি চলে যাব, আমার ছবিটি দেখো, নির্জনে বসে অ্যালবামটি খুলে আমার ছবিটি দেখো। যখন আমি চলে যাব, আমাকে মনে রেখো, নির্জনে বসে অ্যালবামটি খুলে আমার ছবিটি দেখো। যখন আমি চলে যাব, লা 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 na 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 তখন আমি দূরে রব, দূরে যে বহু দূরে, গাইবে তখন তুমি আমার গান যতনেতে সুরে সুরে। তখন আমি দূরে রব, দূরে যে বহু দূরে, গাইবে তখন তুমি আমার গান যতনেতে সুরে সুরে। ভাববে তখন তুমি আমারই কথা, ক্ষণে
মনে 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 ক্ষণে ক্ষণে মনে মনে ক্ষণে ক্ষণে মনে মনে ক্ষণে ক্ষণে মনে মনে নির্জনে বসে অ্যালবামটি খুলে আমার এই ছবিটি দেখো, যখন আমি চলে যাব। নির্জনে বসে অ্যালবামটি খুলে আমার এই ছবিটি দেখো, ক্ষণে ক্ষণে ভেবো আমারই কথা, আমায় তুমি মনে রেখো। আমায় তুমি মনে রেখো, আমায় তুমি মনে রেখো। নির্জনে বসে অ্যালবামটি